আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। লন্ডনের বৈঠক নিয়ে বেশ আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই। আজকেও সে বিষয়ে নির্বাচন কমিশনকে একটি কথা বলেছেন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছেন। আমি কিছুটা অংশ আমি একটু পড়তে চাই। নির্বাচন কমিশনার যেটি বলছেন, ভেতরে কি আলাপ হয়েছে, শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড, এটাই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট। সিসি বলেন অফিসিয়ালি কোনো কিছু না এলে কিছু করা যাবে না। ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে, আলাপের পেছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে, নিশ্চয়ই ভেতরে অনেক আলাপ হয়েছে, সেগুলো আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সরকারের প্রতি বলেছেন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান। এই ব্যাপারে আপনার একটু ব্যাখ্যা শুনতে চাই। আসলে ধন্যবাদ আপনাকে। একদিকে বিষয়টা গুরুত্বপূর্ণ, একটু পরিষ্কার হওয়ার একটা আকাঙ্ক্ষা। কেউ জানতে চান, কেউ জানাতে চান। তো যারা জানিয়েছেন, যতটুকু জানিয়েছেন একেবারে কম না, যথেষ্ট। যদি আমার বুদ্ধি পরিষ্কার থাকে, যদি আমার জটিলতা না পাকানোর উদ্দেশ্য থাকে, আর যদি আমি প্রত্যেকটা কথায় তকমা দেব, লোকমা দেব, তাহলে সেটা করাই যায়। আপনার ব্লেজারের এই কালার কেন, চশমাটা এরকম কেন, কাপ এই কালার কেন, এগুলো হচ্ছে এই মুহূর্তে এগুলো আকাঙ্ক্ষিত ছিল না। একটা বৈঠক হয়েছে, সত্য, সন্দেহের কোনো অবকাশ নেই। বৈঠকে 2 দফায় কথা হয়েছে, সত্য, আবার 1-to-1 কথা হয়েছে। এটা তো বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিহাস। বৈঠক হোক, কথা হোক, দেখা হোক, এগুলো কিন্তু পরিস্থিতিকে, উত্তপ্ত পরিস্থিতিকেও কখনো কখনো কিন্তু অত্যন্ত স্বাভাবিক করে দেয়, এবং এই বৈঠকও দিয়েছে। একটা উত্তপ্ত মরুভূমির মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি যেভাবে একটা স্বস্তি এনে দেয়, এই বৈঠকটা কিন্তু ওই রকম একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে। এবং মোটামুটি দিনখানেক আমরা একটা স্বস্তিতেও ছিলাম। সবার চোখ ওদিকে ছিল, চশমা ওদিকে ছিল, ঘড়িও ওদিকে ছিল। কিন্তু দেখা গেল একদিন পরেই 2-3 কিসিমের প্রশ্ন উঠে গেল। জামাতের থেকে একটা আসলো, এনসিপি থেকে একটা আসলো, বাম সংগঠনগুলোর পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া আসলো। অবশেষে ওখানে নির্বাচন কমিশনও শরিক হয়ে গেলেন। হতে পারে তারা আরও পরিচ্ছন্ন বার্তা চান। তো নির্বাচন কমিশনের বার্তা কিন্তু অবশ্যই সেটা মাইকে হবে না, মোটেই সেটা খুব একটা চিঠিপত্র দিয়ে হবে তাও নয়। এটা চিঠিপত্রের বিষয় নয়, সেটা বুঝে নেওয়ার বিষয়। আর এই নির্বাচন কমিশন যিনি এই প্রশ্ন করেছেন বা যারা এই প্রশ্নকে জরুরি মনে করেছেন, তারা কিন্তু চাঁদের দেশ থেকে আসেননি, কেউ মঙ্গল গ্রহ থেকে। প্রধান নির্বাচন কমিশনার যেটি বলছেন যেটি আনসাইন্ড, তো আনসাইন্ড না হলে তাদের কিছু করার নেই, এমন একটি বিষয় আর কি। তাদের করার যেটা আছে তিনি বলেছেন। এই পরিপ্রেক্ষিতে সম্ভবত সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে ইসিকে জানানোর জন্য। অর্থাৎ সালাউদ্দিন সাহেব তার রাজনীতিটা 16 আনা করেছেন। একসাথে বলেছেন সরকারকে পদক্ষেপ নিতে হবে, যেহেতু সরকার ওই বৈঠকের একটা পক্ষ, তার জায়গায় তিনি সঠিক। আর রাজনীতি যেটা করেছেন, সম্ভবত নির্বাচন কমিশন অথবা সরকার ভাবেনি যে এরকম একটা বক্তব্য একসময় তাদের শুনতে হবে, যে আপনাদের কিন্তু রাজনৈতিক বৈধতা লাগবে, সেটা মনে করিয়ে দেয়া। যেমন এনসিপি এখন যেসব প্রশ্নের সম্মুখীন হয়, তারাও ভাবেনি একদিন এসব কথা শুনবে, যে বয়স কত, দাঁত উঠছে কিনা, আপনার রাজনীতি করার বুদ্ধি আসছে কিনা, এসব প্রশ্ন যে এনসিপি শুনবে তারাও কিন্তু একসময় ভাবে নাই। না ভাবাতে তারা নিজেরাও কিছুটা বিপদগ্রস্ত, স্বীকার করুক আর না করুক। আপনি খেয়াল করে দেখুন, 9-10 মাস, 15 বছর 7 মাসের তুলনায় 9-10 মাস হয়তো বেশি নয়, কিন্তু 9-10 মাস যদি আমাদের মানব জীবনে ভাবেন, একটা সন্তান প্রোডাকশন হয় এই সময়ে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাসে, তো ওই ক্ষেত্রে 10 মাস একেবারে কম সময় না। তো এই সময়ের মধ্যে এরকম একটা প্রশ্ন আসবে বোধহয় কেউই প্রস্তুত ছিল না। আবার এনসিপি বিশেষ করে এখন যে প্রক্লামেশনের কথা বলছে, ঘোষণাপত্রের কথা বলছে বা ডিক্লারেশনের কথা বলছে, যদি তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থাকতো, সেটা তারা 3, 4 অথবা 5 আগস্টেই করে ফেলতে পারতো, কেউ না করতো না। আবার ডক্টর ইউনূস যেদিন 8 আগস্ট সরকারে আসেন,
সেদিন তিনিও যদি বলতেন যে আমি এই চাই, আমার এতদিন লাগবে, সম্ভবত কেউ না করতো না। এখন এই দুইটা পক্ষকে বিশেষ করে এখন উপলব্ধির বিষয় আছে যে সামনে আরও কত প্রশ্নের জবাব তাদেরকে দিতে হয়। আপনি খেয়াল করে দেখুন, ডক্টর ইউনূসের যে ভলিউম, যে উচ্চতা, গোটা বিশ্বময়, এ নিয়ে কারো কোনো আপত্তি নাই। যারা তাকে গালমন্দ করেন তারাও এটা জেনে বুঝেই করেন, একটা খোঁচা দেওয়ার মতো করে। তারেক রহমান সাহেবের যে রাজনৈতিক হাইট এবং হাইপ এখন, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বেগম খালেদা জিয়া শুধু এখন একটি দলের প্রধান নন, তার উচ্চতা আরও উপরে চলে গেছে। এই বাস্তবতার মধ্যে আপনি দেখেন, প্রশ্ন করতে বা খোঁচা দিতে কেউ কাউকে একটু ছাড় দিচ্ছে না। ডক্টর ইউনূস নিয়ে কোন প্রশ্নটা না আসছে আপনি খেয়াল করে দেখুন। তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের আগ পর্যন্ত ওনার মুসলমানিত্ব ঠিক আছে কিনা, উনি নামাজ টামাজ পড়েন কিনা, পড়লেও কি 5 বেলা পড়েন নাকি 2-1 বেলা পড়েন, কথা কিচ্ছু বাদ যায় না। আবার তারেক রহমান সাহেব নিয়েও এই প্রশ্ন এসেছে, এনসিপি নিয়ে তো নিয়মিত আসছে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা আপনি দেখেন, তারেক রহমান সাহেবের সাথে যখন বৈঠকটা হলো, প্রশ্নগুলো কিন্তু অনেকটা মিলে গেল। এই প্রশ্নগুলো কেউ আনলো না আর সামনে। বিএনপির মধ্যে একটা নমনীয় কমনীয় ভাব ছিল, সরকারের দিক থেকেও নমনীয় কমনীয় ভাব। ঠিক একটা দিনের ব্যবধানে আবার দেখেন আমরা কী সব প্রশ্নের সম্মুখীন এখন। অনেক প্রশ্নই এখানে কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চলে বলে, যেহেতু রিফাতের বাড়িও কুমিল্লা, এটারে বলে যে খাউজাইয়া ঘামাচিরে ফোঁড়া বানানো, অথবা আপনার ছিল সামান্য সর্দি জ্বর, উল্টাপাল্টা করে এটারে কালা জ্বরে নিয়ে ঠেকানো। ইদানিং কিন্তু এই কারবারটা আমরা খুব খেয়াল করছি। তার মানে কি, আপনার কাজ নাই? আপনার তো অনেক কাজ আছে, তো আপনি খই বাজতে যান কেন আজে বাজে কথা নিয়ে? স্পষ্ট সামনে একটা নির্বাচন, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আপনার মধ্যে যদি মিলমিশ থাকে, ডিসেম্বর কেন আর জানুয়ারি ফেব্রুয়ারি কেন, ঈদের দিনও যদি নির্বাচন ফেলেন সবাই বলবে বাহ বাহ বাহ। যদি আপনার মিলমিশ থাকে, আপনার আস্থা থাকে, অনাস্থা আপনারে ভর না করে। কিন্তু গত কয়েকদিন আমরা একটা ভৌতিক ব্যাপার দেখছি, আবার এক পা এগোয় 2 পা পিছিয়ে যাচ্ছে কারো কোনো না একটা কথা। এগুলো নাকি ভূতে আসর করলে হয়। তো আমরা গত কয়েকদিন এই ভৌতিক যে আছরটা দেখছি, এটা আমাদের কারোর জন্য ভালো খবর না। সরকারকে মনে করিয়ে দেয়া যে আপনার বৈধতা লাগবে, আপনি কিন্তু নির্বাচিত না, এটা কি নতুন কথা? এনসিপিকে জিজ্ঞাসা করা যে বয়স কত তোমার, বয়স তার 10 মাস বেড়েছে। 5 আগস্টের পরে তার 9 মাস 10 মাস বয়স বেড়েছে মাত্র। জিজ্ঞাসা করা হয় বয়স কত, নির্বাচন বোঝেন নাকি, রাজনীতির কি বোঝেন, হু আর ইউ? আমি যেহেতু এনসিপির রিফাত রশিদ আছে, এই প্রশ্নগুলি তার কাছেই করছি যে এই সমগ্র বিষয় নিয়ে আসলে আপনাদের অবস্থান কি, বা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? দেখুন, আমরা বর্তমানে যা যা দেখতে পাচ্ছি যে কালেকটিভভাবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, একটা ঘোলাটে অবস্থা। কেউ আসলে ক্লিয়ার করে কিছু বলছে না তারা কি চায়, কেন চায়, কিভাবে চায়। দেখুন, বিএনপি এসে বলতেছে তারা নির্বাচন চাচ্ছে। নির্বাচন তো বাংলাদেশে সবাই চাচ্ছে। দীর্ঘ কাল আমরা ফ্যাসিবাদের মধ্যে দিয়ে গেছি, কেউ ভোট দিতে পারেনি। আমাদের যে জেনারেশন, সেই জেনারেশন তো একেবারে ভোট দিতে পারেনি। আমরা তো একটা ভোটটা দিতে চাই, কিন্তু কোন প্রক্রিয়ায় আমরা ভোট দিব, কাদেরকে আমরা ভোট দিব? আমরা তো ভোটের মাধ্যমে, এই যে ভোটের চর্চাটা নাই আমাদের দেশে, তো এই ভোটের চর্চাটা দীর্ঘদিন ধরে হচ্ছে না। প্রার্থীর মাঝে কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন, কি কি সংস্কার হচ্ছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই যে ফ্যাসিবাদটা তৈরি হয়েছে আওয়ামী আমলে, শেখ হাসিনা যে ফ্যাসিবাদ তৈরি করেছে, তিনি কিন্তু কোনো সময় নির্বাচন ছাড়া থাকেন নাই। তিনি তো প্রত্যেকবারই একটা না একটা নির্বাচন দেখিয়েছেন। দ্যাট মিনস এই দেশের মাঝে আপনি যদি বিভিন্ন ধরনের মেকানিজম করেন, ক্ষমতা আপনার সাথে থাকে, ক্ষমতার যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি নির্বাচন, একটা ডামি নির্বাচন দেখাতে পারেন। নির্বাচন হওয়া বলতে যে ব্যাপারটা হয়, একটা নির্বাচন, সকলের অংশগ্রহণ, কালেকটিভনেস, একটা কনসাস তৈরি হয় মানে জনগণের একটা ম্যান্ডেট। সেই ম্যান্ডেট ছাড়াও একটা নির্বাচন আমরা এখানের ভিতরে দেখেছি এবং পাবলিক সেলিব্রেট করেছে। আপনাদের এই মিডিয়াতে আমরা আসছি, আমরা দেখতে পেয়েছি যে মিডিয়া বারংবার তালি দিয়েছে, বিশাল বিশাল মিছিল আমরা দেখেছি, আওয়ামী লীগ সেগুলো নিয়ে বের হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন বহু মানুষ আমরা দেখেছি যে আন্তর্জাতিক কোথা থেকে লোকজনকে ধরে নিয়েছে, বিবৃতিও দেওয়ানো হয়েছে যে অমুক দেশ নির্বাচনকে বলেছে সুষ্ঠু হয়েছে, তমুক সুষ্ঠু হয়েছে। আমরা অনেক কিছু দেখেছি। এর প্রেক্ষিতে কিন্তু একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লবটা হয়েছে। কেউ গণ অভ্যুত্থান বলবেন, কেউ বিপ্লব বলবেন, এইটা এক একজনের তাত্ত্বিক জায়গা থেকে সেইভাবে বলতে পারেন। এই যে একটা এত বড় একটা ঘটনা, 2000 প্রাণের বিনিময়ে, এখানের ভিতরে আমরা দেখতে পেয়েছি 30,000-40,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্য দিয়ে তো আমরা একটা স্ট্রাকচারাল পরিবর্তন চাই। স্ট্রাকচারাল পরিবর্তনের জন্যই তো তারা আসলে এই জীবনটা দিয়েছেন, তাদের অঙ্গহানিটা হয়েছে। যদি তারা আসলে ভোটের জন্য, ইলেকশনের জন্য এই জীবনটা দিত, তাহলে তো তারা দিত এইটা বিএনপির সাথে ডিসেম্বরে। বিএনপি যখন এখানের ভিতরে হলো গিয়ে একসাথে নেমেছিল ইলেকশনের জন্য, আমরা দেখতে পেয়েছি যে যখন ইলেকশন হয় 7ই জানুয়ারি
কেউ রাস্তায় নামে নেই। 7ই জানুয়ারি আগের দিন 6ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 30 জন মিলে দাঁড়িয়েছিলাম। এই মানুষগুলো, এই যে নাহিদ, আসিফ, আজকে যারা রয়েছেন, এই মানুষগুলোই দাঁড়িয়েছিল। আক্তাররা দাঁড়িয়েছেন, আক্তারের সভাপতি এই প্রোগ্রামটা হয়েছিল, আক্তার হোসেনের, তিনি এখন এনসিপির সদস্য ছিলেন। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। সো অল্প কিছু মানুষই আসলে এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছিল। দ্যাট মিনস নির্বাচন একটা সিঙ্গেল বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের কনসার্ন যতটা, তার থেকে বেশি কনসার্ন হলো গিয়ে এই যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যে স্ট্রাকচারের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করা যায়, এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করা। এই জন্যই আসলে এই লড়াইটা। আমরা কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছি, জুলাই গিয়েছে, জুলাই আবার 1 বছর চলেও আসছে। এই 1 বছরের মাঝে কতটুকু স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে সেই কোশ্চেনগুলো তো রয়েছেই। বিচার সংস্কার, নির্বাচন, এই যে একটা ধারার সিলসিলার কথা আমরা বলেছি, বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে হবে, সংস্কার কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ করতে হবে। দেখুন, সংস্কার কার্যক্রম নিয়েও আমি আসলে কিছু কথা বলতে চাই। নানাবিধ সংস্কার প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি, মানে এত সংস্কারের আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে কি না সেটাও একটা প্রশ্ন। আমাদের এই যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা রাখে না। আমরা যদি একদম বলতে পারতাম যে একটা প্রপার রেভলিউশন হয়েছে, সবগুলো গ্রুপ মিলে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে পারতাম, যেটার একটা আমাদের সম্ভাবনা ছিল, আমরা এই সম্ভাবনাটাকে নষ্ট করেছি। কেন সম্ভাবনাটা নষ্ট হয়েছে সেটা মিডিয়ায় স্পষ্ট। সেখানে জাতীয় সরকারের প্রস্তাব কিন্তু যারা হলো গিয়ে বিপ্লবীরা ছিল তারা করেছে, এখানে বিএনপিরা ডিনাই করেছে, পরবর্তী অন্যান্য দলকে পুশও করা হয়েছে। এগুলো এখন ওপেন, তাই আমাদের নাম নিয়ে বলতে সমস্যা নেই। সেই সম্ভাবনা আমরা নষ্ট করেছি। কিন্তু যে বেসিক সংস্কারগুলো রয়েছে, যেই সংস্কারগুলো না করার ফলে এতদিন, যেই পরিবর্তনগুলো না আসার ফলে এতদিন একটা গ্রুপ বা কেউ চাইলে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পাওয়ারকে ব্যবহার করে, আমরা সেগুলোর পরিবর্তন চাই। এবং সেই পরিবর্তনগুলো করা ছাড়া আমার মনে হয় না যে বাংলাদেশের মুক্তি আছে, বিপ্লবীদের মুক্তি আছে। এই যে কিছুক্ষণ আগে ভাই যেই কথাটা বললেন যে জুলাই সনদ প্রোক্লেমেশনেরটা বা ডিক্লারেশন, যেটা আমরা চাইলে সেটা 3, 4, 5 তারিখে দিতে পারতাম, সত্য তিনি যেটা বলেছেন। আমি একটু বিষয়ে আসি, আপনারা যে নির্বাচনের ব্যাপারে যে পরিবর্তনগুলো চাচ্ছেন, যে গত সময় যে নির্বাচন হয়েছে সেই ধারা থেকে বের হয়ে নতুন একটি পরিবর্তন চাচ্ছেন, সেই পরিবর্তনের দিকে কি আপনি কোনো অগ্রগতি দেখছেন কি? দেখুন, অগ্রগতি যেমন দেখছি না, আমরা এই কথাটা বলছি যে এই কথাটা সবার আগেই আসলে আসবে নির্বাচন কমিশন। একটা নির্বাচন তো উপহার দেবে নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষের তো সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস যেটা আমরা বলবো যে সেটা নির্বাচন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। একটা সুষ্ঠু নির্বাচন, একটা সহি নির্বাচন, যার মাধ্যমে জনগণ তাদের নিজেদের সরকার আনবে। কিন্তু এই নির্বাচন কমিশনার কি পক্ষপাত দুষ্ট না, এই কথাটা কি আমরা বলতে পারি? ইশরাককে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে, আমি সেই জায়গাটায় একটু আসছি। ইশরাককে কেন্দ্র করে যে জিনিসটা হচ্ছে, মানে টোটালি আমি যদি বলি, এক শব্দ বলি, এটা একটা বুলশিট। আজকে যেই কাজটা উনি করলেন, যে ঢাকার দক্ষিণ দখল করে সভা করেছেন এবং তার ডেজিগনেশন লাগিয়েছেন মাননীয় মেয়র, মাননীয় মেয়র। মানে একটা ভোট, যেই ভোটের ভিতরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্ভবত বলেছিলেন, আমি পুরাটাই করছি না, বলেছিলেন যে এই নির্বাচনে 5% ভোট হয়েছে এবং এই নির্বাচন সকলে বাতিল করেছিল। তারা সবাই বলেছিল যে এই নির্বাচন মানে না। ইশরাক সাহেব নিজেও তো হলো গিয়ে কোর্টে যখন যান, তিনি কিন্তু বলেছেন এই নির্বাচন বাতিল চাই, তিনি পুনর্নির্বাচন চান। তিনি একবারের জন্য সে যখন হলো গিয়ে কোর্টে গিয়েছেন, বলেন নাই তাকে এই নির্বাচনের মধ্যে দিয়ে মেয়র ঘোষণা করতে হবে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসার একটা কনসেপ্ট আসলো যে এখানে তাকে মেয়র দিয়ে দিতে হবে। এবং এইটা নিয়ে যেই জলঘোলা করা হচ্ছে, সরি টু সে, আমি জানি না এই কথাটা আসলে কিভাবে, মানে কার কিভাবে লাগবে। আমি মনে করি যে ইশরাক সাহেব কোনো একজনের ফাঁদে পড়েছেন, কোনো একটা গ্রুপ অফ পিপলের ফাঁদে পড়েছেন, কেউ তাকে হলো গিয়ে লেলিয়ে দিয়েছে এই কাজটা করার জন্য বড়শিটা ফেলে এখন তারা ছিপ তুলে নিয়েছে। ইশরাক সাহেব এখন হাবুডুবু খাচ্ছেন, সেইখান থেকে এক্সিট নেওয়ার রাস্তা পাচ্ছেন না বলে তিনি এই ধরনের ইকালগুলো করে বেড়েছে। কিন্তু সাদেক হোসেন খোকার ছেলে, আমরা সেই মানুষটাকে অ্যাজ আ মুক্তিযোদ্ধা হিসেবে এবং অ্যাজ আ পলিটিশিয়ান হিসেবে কি দুর্দান্ত পরিমাণ রেসপেক্ট করেছি। মানে আমি নিজে ঢাকার ছেলে, আমি ঢাকায় জন্মেছি, বড় হয়েছি। আমার গ্রামের বাড়ি যদিও হলো কি কুমিল্লা, আমি কিন্তু জন্মেছি ঢাকা, আমার বাবার একদম ছোটোবেলা থেকে আমরা ঢাকায় আছি। সো আমরা তো এই মানুষটাকে একটা যা কাল্ট হিসেবে দেখেছিলাম, যে হলো গিয়ে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা যখন তার দাপুটে রাজনীতিবিদ ছিল, প্রধানমন্ত্রী ছিল, ওই সময় তাকে সে হলো গিয়ে সংসদ নির্বাচনে হারিয়েছে। ঢাকা শহরে এই পরিমাণ জনপ্রিয়তা খোকা সাহেবের ছিল, তার ছেলেগুলো কি করে বেড়াচ্ছে। আমরা তো হতাশ। একটু যোগ করার বিষয় আছে এখানে। জি বলুন। ছোট্ট বিষয়গুলো একদম পরিষ্কার। ইশরাক সাহেবের বাবা ছিলেন আস্ত ঢাকার মেয়র, অর্থাৎ গোটা ঢাকার মেয়র। তো এখন ইশরাক সাহেব অর্ধেক ঢাকার মেয়র হতে চাচ্ছেন বা হয়েছেন। আপনি যেটা বলেছেন যে তিনি নামের সাথে মেয়র লিখছেন কেন, সেটা তিনি লিখতে পারেন। নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছে ওখানে ওনাকে কিন্তু মেয়র সম্বোধন করা হয়েছে।
আদালত যে রায় দিয়েছে ওখানেও মেয়র সম্বোধন করা হয়েছে। মুস্তফা আমরা কামাল ভাই, সেই তাহলে কি জায়গায়- আমি কি আপনার কাছে জানতে চাই, তাহলে কি তিনি কি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র? তিনি জনতার মেয়র তো আগেই হয়ে আছেন। দক্ষিণের মেয়র বললে কম বলা হয় গুণগতভাবে, জি, স্বভাবে, বৈশিষ্ট্যে এবং তার যে খ্যাতি, যুব সমাজের মধ্যে তার আলাদা একটা খ্যাতি আছে, তারপরে বাবার একটা ইমেজ যোগ হয়েছে তার সাথে। এরই মধ্যে তিনি যে একটা রাজনীতি করেছেন, রাজনৈতিকভাবে তিনি নিজেও সফল হয়েছেন, সেটা বিএনপির রাজনীতি। কীরকম সেটা? যে বিএনপি একটা প্রশ্ন তুলেছে যে এই সরকারের অধীনে নির্বাচন কতটুকু সম্ভব। সেই প্রশ্নটার একটা ফয়সালা হয়েছে কিন্তু সিটি কর্পোরেশনের মাধ্যমে। সিটি কর্পোরেশন নির্বাচনে এই কমিশন করেনি, শুধু ফলাফলের একটা প্রজ্ঞাপন দিয়েছে। সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে সরকারের, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। কিন্তু দেখা গেল তারাও এখানে প্রতিনিয়ত জটিলতা পাকাচ্ছে। আবার ইশাক সাহেবের পক্ষে যারা নগর ভবনের প্রশাসন করছেন, অবস্থান করছেন, তারা বিএনপির ব্যানারে করছেন না, কিন্তু তারা শুধুই তার সমর্থক। এবং আপনি খেয়াল করে দেখবেন ইশাক সাহেব শুরু থেকেই যেটা বলছেন যে এই নির্বাচন কমিশন বা এই সরকার একটি নির্বাচন দিতে কতটুকু সক্ষম। তো তার প্রশ্নটার কিন্তু একটা জবাব এরই মধ্যে মিলে গেছে, যেটা জাতীয় রাজনৈতিকভাবে, যে তারা 300 আসনে কিভাবে নির্বাচন দেবে এই সরকার, ওই সক্ষমতা রাখে কিনা। শুধু একজনকে শপথ পড়াবে, শপথ পড়ানো ছাড়া কিন্তু আর কিচ্ছু বাকি ছিল না। প্রজ্ঞাপনের পরবর্তী কাজটা হচ্ছে শপথ পড়ানো। কিন্তু দেখা গেল সরকার তার যাবতীয় শক্তি ব্যয় করলো তাকে শপথ না পড়ানোর জন্য। মুস্তফা ভাই, আমি একটু শেষ করে ফেলি আমি। এতে করে আপনাদের একটা সংশ্লিষ্টতার প্রমাণ আছে, অভিযোগও আছে। আপনারাও এই কাজটুকু না করলেও পারতেন, কারণ আপনারাও এই প্রজন্মেরই, তিনিও এই প্রজন্মেরই। আমরা এই প্রজন্মের বলেই ওই ক্ষেত্রে এই বিরোধটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। সেটা ওই যে আমি যেটা বললাম, ঘামাচিকে চুলকে ফোঁড়া বানানো। একদিকে আপনার সচিবালয়ে গোলমাল যাচ্ছে, আজকেও ওখানে প্রশাসন ছিল, আগামীকাল পর্যন্ত তারা আবার জড়ো হবেন। ঠিক পাশেই নগর ভবন উত্তাল। তো এটা সামগ্রিকভাবে সরকারের জন্য কিন্তু সুখকর নয়। হ্যাঁ, আমি আমি মুস্তফা ভাইয়ের থেকেই আসলে বলতে চাই জিনিসটা। উনি বললেন যে উনিও তো এই প্রজন্মের, আমরাও এই প্রজন্মের। আমরা এই প্রজন্মের বলেই এমন একজন রাজনীতিবিদকে আমরা ধসে যেতে দেখতে চাই না, মোটেও দেখতে চাই না। আপনি নিজে একদম বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা ইশরাক সাহেবের যে ইমেজ ছিল এবং এই ঘটনাগুলোর পরবর্তীতে তার সেই ইমেজ আছে কিনা? আপনি অবশ্যই আছে বা বেড়েছে, আরো প্রকারান্তরে আরো বেড়েছে। আমি বলবো যে আপনি সোশ্যাল মিডিয়া ঘুরে আসুন এবং টিভি যে নিউজ হবে, আমি মূল মিডিয়ায় থাকবো, সোশ্যাল মিডিয়ায় যাব কেন? আচ্ছা, এই মূল মিডিয়ার কথাটাই আমরা বলছি। আজকের এই মিডিয়া থেকে যখন এই যে প্রোগ্রামটা যখন টিভিতে যাবে বা হলো ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আপনি সেটার কমেন্ট বক্স চেক করেন, আপনি আপনার উত্তরটা সোশ্যাল পেয়ে যাবেন। মিডিয়ার কথা বলছি, আমি এখানে একটা লাইন যোগ করি। আমি যদি সোশ্যাল মিডিয়ায় তো কেউ রিঅ্যাকশন দিতে পারে না, সোশ্যাল মিডিয়াকে এই যে ডিনাই করা বারবার, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা রেভলিউশন হয়েছে ভাই। এই জিনিসটা আপনি ভুলে যাবেন না। না, আমি আপনাকে একটু মনে করি মূল মিডিয়াগুলো আমাদের পাশে যখন ছিল না, এখনো আছে, তখন এই সোশ্যাল আগেও ছিল, এখনো আছে। না ছিল না, আপনি এই কথাটা বলতে পারেন না। আমরা জুলাইয়ের ভিতরে দেখেছি খুব অল্প সংখ্যক মিডিয়া এবং স্নেহ পেয়েছেন, যে আদর পেয়েছেন, আপনারা ধরে রাখতে পারেন না, এটা আপনাদের প্রবলেম। প্রত্যেকটা মিডিয়া, আমি বলবো কি, ফ্যাসিবাদী আমলে যা যা দেখিয়েছে মিডিয়া, এই মুহূর্তে আমি এখন যদি বলি যে ফ্যাসিবাদের এই মুহূর্তে যতগুলো সংস্কার প্রয়োজন, অন্যান্য যে কোনো সংস্কার হচ্ছে মিডিয়া সংস্কারটা এই মুহূর্তে বেশি জরুরি। মিডিয়া যেই পরিমাণ ফ্যাসিবাদ দেখিয়েছে এবং ফ্যাসিবাদীর দোষর হিসেবে, লেসপেন্সার হিসেবে কাজ করেছে, সেটা অন্য কেউ করতে পারে না, কারণ মিডিয়া তো সম্মতি উৎপাদন করে। আওয়ামী লীগ এত এই যে বড় বড় ফ্যাসিবাদগুলো উৎপাদন করলো, আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা কাজের মাঝে সেই ফ্যাসিবাদ একটু সহযোগিতা করি, আপনি বলেন সহযোগিতা। আমি যদি সোশ্যাল মিডিয়াকে এই মাত্রায় গুরুত্ব দিতে থাকি, তাহলে আমি আপনাদের তুষারকে নিয়ে যেই একটা ভাইরাল হয়েছে গত দুদিন, আমি ওটাকে গুরুত্ব দিতে চাই না। যদি আপনি আমার বলেন যে না আপনি গুরুত্ব দিতে হবে, তাহলে আমি তুষারেরটাও গুরুত্ব দিতে হয়। আমার হাসনাতকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে আমি গুরুত্ব দিতে চাই না। সজীবকে নিয়ে যা হচ্ছে, অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা অথবা তার বাবার লাইসেন্স করা, ঠিকাদারি করা, বা আরও যেই কয়েকজন আছে, আমি এটাকে গুরুত্ব দিতে চাই না। কেন গুরুত্ব দিতে চাই না? আমি নিজে মূলধারার গণমাধ্যমে কাজ করি। সোশ্যাল মিডিয়া বাংলা অর্থ হচ্ছে সামাজিক গণমাধ্যম, কিন্তু আপনি সহ বা আমি সহ আরও কারো ব্যবহারের কারণে ক্ষেত্র বিশেষে এটা অসামাজিক মাধ্যমও হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা করে ফেলছি, সামাজিক রাখছি না, অসামাজিক করে ফেলছি। তো ওই ধারায়, মূল ধারায় যদি আপনিও আসেন, আপনার বাজার ভালো। ইশরাক সাহেবের পজিশন আগের চেয়ে আরও ভালো, তার নিজের একটা অবস্থান হয়ে গেছে ঢাকা শহরের রাজনীতিতে, এমনকি বিএনপির রাজনীতিতে। আপনাদেরও হয়েছে, এখনও আছে, অবশিষ্ট হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। কিন্তু যে আদরটা, স্নেহটা, ভালোবাসাটা আপনাদের ছিল, সেটা এখনও আছে। কিন্তু আস্থার জায়গাটা আপনারা কিন্তু এরই মধ্যে গোলমাল করে ফেলেছেন। ৭১ও কোনো মা বা খালা বা দাদি পানির বোতল নিয়ে মুক্তিযোদ্ধার পেছনে এইভাবে যায়নি। আপনাদেরকে এবারের আন্দোলনে যে আদরটা করেছে, যে স্নেহটা করেছে, এতে করে শুধু ছাত্র আন্দোলন থাকেনি, এটা মায়ের আন্দোলনও হয়ে গেছে, বাবার আন্দোলনও হয়ে গেছে, ফুফা ফুফুও চলে এসেছে।
এতে করে গণ আন্দোলন বলতে যেটা বোঝায় সেটাই ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিপ্লবের যে স্কেল বা গণ অভ্যুত্থানের যে স্কেল সেটা ওই স্কেলেই ছিল, কিন্তু আপনাদের কারো কারো তৎপরতায় কিছু কাঁচা কাজের কারণে এরই মধ্যে বাজারে প্রশ্ন এসে গেছে যে আসলে কি এটা বিপ্লব ছিল, আসলে কি এটা গণ অভ্যুত্থান ছিল, কামাল ভাই আমি একটু নাকি জেলাতে একটা অন্য আন্দোলন ছিল? প্রসঙ্গে আসতে চাই, আমরা একটু ব্যক্তিগত পর্যায় থেকে একটু অন্যদিকে আসতে চাই। সংস্কার এবং বিচার একটি বড় আলোচনার বিষয় নির্বাচনের আগে, অবশ্যই আলোচনার বিষয়। সেই জায়গাটি আপনি আসলে কতটুকু মনে করছেন যে এই ফেব্রুয়ারি পর্যন্ত এত সময় লাগার বা কারণ কেন, বা এত সময়ের মধ্যে আসলে সংস্কার সম্ভব কিনা? এখানে আমি স্পষ্ট বলতে বাধ্য হচ্ছে, নিয়তে গোলমাল আছে, প্রক্রিয়ায় ত্রুটি আছে, বিচার অবশ্যই জরুরি। আমি উদাহরণ দিই, আমি যদি স্বজন হারিয়ে থাকি আমার যে বেদনা হবে, আর আপনি যদি শুধু আহত হয়ে থাকেন, এই দুই বেদনার মধ্যেও তফাৎ হবে। 5 আগস্টের যে বিপ্লব, ওখানে মিরপুরের চেতনার সাথে শনির একটার চেতনারও কিন্তু কিছুটা তফাৎ থাকে। এটা নির্ভর করে কিসের উপর? যে স্বজন হারিয়েছে তার বেদনার সাথে আমার বেদনা একসাথে হবে না। স্বজন হারার পাশে গিয়ে যদি আমি বারবার নির্বাচন করি, সে বিরক্ত হবে। তার জন্য নির্বাচন খুব জরুরি না। একইভাবে আমি উদাহরণ যদি বলি, নামসহ সিলেটের ইলিয়াস আলী অথবা আমাদের কুমিল্লার লাকসামের হিরো পারভেজ, তাদের পরিবারের কাছে যদি আপনি গিয়ে বারবার নির্বাচনের কথা বলেন, তারা কিন্তু কষ্ট পাবে। তারা চায় আগে বিচার, এটা যেমন সত্য। আবার আপনি যখন বিচার প্রক্রিয়ায় আগাবেন, সংস্কারকে কার্যকর করবেন, তাহলে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া লাগবে, একটা পাইপলাইন লাগবে। ওই পাইপলাইনটা কি? অবশ্যই নির্বাচন। তো এতে করে সংসদ সদস্য, সংসদ, নির্বাচন, ভোট, সংস্কার, বিচার, আমরা এগুলোকে কিন্তু তালগোল পাকিয়ে ফেলছি, একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করে দিচ্ছি। মোটেই তো সাংঘর্ষিক নয়, এগুলো একটার সাথে আরেকটা অত্যন্ত সম্পর্কিত। যারা এই সংঘর্ষগুলো বাধাচ্ছেন তারা বাজে মতলব নিয়ে চর্চাটা করছেন। কারণ আপনি যদি সুন্দর বিচার করতে হয়, প্রশ্নমুক্ত বিচার করতে হয়, আর আপনি যদি শেখ হাসিনার আমলের মতো 13-14 সালের মতো ওই মিরপুরের কসাই কাদের হচ্ছেই জামাতের আব্দুল কাদের মোল্লা, বরিশাল বা পটুয়াখালীর দেলোচোরা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি, এইভাবে গোঁজামিল করেন, কয়েকটা সাক্ষী জোগাড় করে এনে সমানে আপনি ফাঁসিতে ঝুলান, তাহলে এটা একদিনেই সম্ভব। কিন্তু এবারের ঘটনা প্রবাহ, তথ্য প্রমাণ, রক্ত এখনও দগদগে। জন্য একটু সময় দেন, বিচারটা সুন্দর করে এগোক। এবং এই বিচার কিন্তু এখন পর্যন্ত হয়তো একটু গতি একটু দুর্বল, কিন্তু আমার কাছে যেই তথ্য এখন পর্যন্ত, যে আসামিরা আছে কয়েকজন, কাউকে দেলোচোরা বলে সম্বোধন করা হয় না, কাউকে কসাই বলে সম্বোধন করা হয় না। এই বিচারের একটা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা হচ্ছে, কিন্তু গতি আরো বাড়ানো দরকার। আমি রিফাতের কাছে আসতে চাই এই একই বিষয়ে। বিচার এবং সংস্কার প্রক্রিয়ার যতদূর অগ্রগতি হচ্ছে, আমরা দেখেছি বেশ কিছু বিষয় নিয়ে প্রধান দল যিনি বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে একটি মতবিরোধ আছে, ঐক্যমত্যে এখনো পৌঁছানো যায়নি। আপনার কি মনে হয় আসলে ঐক্যমত্য কি শেষ পর্যন্ত পৌঁছানো যাবে, নাকি আসলে কাউকে ছাড় দিয়ে নির্বাচনে আসতে হবে? দেখুন, ঐক্যমত্যের যে ব্যাপারটা, সেখানে সবাইকে আসলে ছাড় দিতে হয়। মানে ঐক্যমত্য তখনই হবে যখন আমি চিন্তা করে যাব যে আমি ছাড় দিব। আমি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে যদি কোথাও না বসে, এবং আমি যদি শুরুতেই বলে দিতে চাই, কিন্তু মানে কিন্তু তালগাছ আমার কোন কোন জায়গায় ছাড় দেওয়ার দরকার, আমি আসছি সেই জায়গা থেকে। মানে প্রথমেই যদি আমি বলে দিই যে বিচার মানে কিন্তু তালগাছ আমার, এইটা করে যদি আমি ঐক্যমত্য চাইতে, তাহলে সেটা হবে না। বিএনপি কিন্তু ডে ফার্স্ট থেকে একটা কথা বলে গিয়েছে, নির্বাচন দিয়ে দেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই গভর্নমেন্ট যে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, আমরা কি এটাকে জাতীয় সরকার হইতে পারতো না? হয়নি, সেই সম্ভাবনা আমরা নষ্ট করেছি। কিন্তু এটা কি তত্ত্বাবধায়ক সরকার? সেটাও তো না, এটা তো ইন্টারিম সরকার। এই গভর্নমেন্টের তো কিছু দায়িত্ব রয়েছে, স্পেশাল দায়িত্ব নিয়েই তো তার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই গভর্নমেন্ট তো ইন্টারিম এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো হলো গিয়ে তত্ত্বাবধায়ক সরকার না যে সে শুধু একটা নির্বাচন দিয়ে দিবে, একটা ইলেকশন দিয়ে সে চলে যাবে। নির্বাচন নিয়ে যেই ভাই যে কথাটা বলেছেন মুস্তফা কামাল ভাই, যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, এর মধ্য দিয়ে বিচার এবং সংস্কার প্রক্রিয়াগুলো চলবে। দেখুন, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের যে ইতিহাস যা বলে, 90-এ কিন্তু আমরা দেখেছি সকল দল মতগুলো এসে একটা হলো গিয়ে একটা কনসেনসাস তৈরি করলো। তারা বললো যে নির্বাচিত যে সরকার আসবে তারা এই জিনিসগুলো বাস্তবায়ন করবে। মানে একদম বলবো যে বাংলা যেই কথাটা বলে ঘোড়ার আন্ডা, কিচ্ছুই হয়নি। কিছু হয় নাই বলে এক একটা হাসিনা তৈরি হয়েছে, কিছু হয় নাই বলে আজকে আমরা দেখতে পেয়েছি যে জুলাই রেভলিউশনের পরবর্তীতে যেই মানুষগুলো আসলে বুলেটের সামনে দাঁড়িয়েছে, সেই মানুষগুলো যে চাঁদাবাজি করতেছে আমরা দেখতে পেয়েছি। এই যে আমরা কি বলবো যে বিএনপি এখানে যায়নি, জামাত এখানে যায়নি, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এখানে ফ্যাসিবাদ বিরোধী ছিল প্রত্যেকেই রাজপথে ছিল। এই মানুষগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পেয়েছি যে একজন বাবা, সে তার মেয়েকে যখন ইফটিজিং করা হচ্ছিল, সেই সেখানের ভিতরে গিয়ে প্রতিবাদ করেছে, তার জন্য তাকে খুন হতে হয়েছে।
এই ধরনের ভয়ঙ্কর উদাহরণ বিএনপি সৃষ্টি করছে। এরা কি অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের অংশ না? অংশীজন তো, যারা কিনা বিচার প্রক্রিয়াকে এইভাবে তো এই জায়গায় নিয়ে আসছে, ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে আসছে। আপনি কিভাবে এদেরকে বিচার করবেন? প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি। দেখুন, একটা কথা বারবার বলা হয় যে ছাত্ররা ক্ষমতায়। আমাদের যে আন্দোলনের শুরুটা, সেই শুরুটার একটা আমরা কি নিয়ে বলেছিলাম? আমরা সরকারি চাকরিতে যেতে চাই, সেইখানে যাতে বৈষম্য না হয়, তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা মুক্ত করার জন্য আমরা একটা আন্দোলন করেছিলাম। সো আমরা তো সরকারি চাকরিতে যাই নাই। সো সুতরাং আমাদের তো লোক নাই। কাদের লোক রয়েছে? আওয়ামী লীগের লোক রয়েছে, বিএনপির লোক রয়েছে, জামাতের লোক রয়েছে, কিছু নিউট্রাল পার্সনরা রয়েছে। আওয়ামী লীগের লোকজনকে তো আমাদেরকে এই গভর্নমেন্ট থেকে, পুরো স্ট্রাকচার থেকে যেটিয়ে বিদায় করতে হয়েছে। আছে বিএনপি আর জামাতের লোক, আমাদের তো লোক নেই। আমরা তো ওইখানে যাওয়ার জন্য, সরকারি চাকরিতে যাওয়ার জন্য আমরা আসলে আন্দোলনটা করেছিলাম, শুরুটা করেছিলাম। পরবর্তীতে এটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, বাংলাদেশের মানে কালেকটিভ বাস্তবতা। এবং আমাদের যেহেতু এর পূর্বে ফ্যাসিবাদ বিরোধী একটা জার্নি ছিল, লড়াই ছিল, তো আমরা সেটাকে সেদিকে নিয়ে গিয়েছি। এই বাস্তবতাটা তৈরি হচ্ছে। সো আমার মনে হয় নিয়ত সাফ করাটা জরুরি। যে ভাই যেই কথাটা বললেন, নিয়ত সাফ করাটা জরুরি। বেসিক কিছু সংস্কার এবং দৃশ্যমান নির্বাচন, এই দৃশ্যমান বিচার প্রক্রিয়াটা, মানুষ আসলে বিচারটা দেখতে চায়। আমরা যারা শহীদ ফ্যামিলির কাছে বারবার করে যাই, আমরা কিন্তু একটা জিনিস দেখি যে তারা একটা কথা বলে, নির্বাচন বুঝি না, রাজনীতি বুঝি না। আমার ভাইরে যারা মারছে আপনারা তাদের বিচার করেন, আমার বোনরে যারা মারছে তারা বিচার করেন, আমার বাবারে যারা মারছে বিচার করেন, সন্তানরে যারা মারছে তাদের বিচার করেন, নাহলে আমরা এই দায়ভার তুলে নিই। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল এবং বাংলাদেশের ইতিহাসটা বলে ৭১-এর ভিতরে আমরা এই ঘটনা দেখতে পেয়েছি যে পরবর্তীতে কী পরিমাণ কেওয়াজ এখানের ভিতরে সৃষ্টি হয়েছিল। সো আমরা বলি এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম করা হোক, ত্বরান্বিত করা হোক। দেখুন, ইলেকশন যদি এই সেপ্টেম্বরে হয়, অক্টোবরে হয়, ডিসেম্বর হয়, আমার ব্যক্তিগতভাবে অ্যাজ আ পার্টি আমাদের এনসিপির কিন্তু কিছু যায় আসে না। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, বিচার প্রক্রিয়া, দৃশ্যমান বিচার প্রক্রিয়াটা আমাদের নিশ্চিত করতে হবে এবং মৌলিক যে সংস্কারগুলো রয়েছে, যে সংস্কারগুলোর মাধ্যমে, যে সংস্কারগুলো না হলে বাংলাদেশে পুনরায় আরেকটা ফ্যাসিবাদী তৈরি হবে, সেইগুলো যতদিন পর্যন্ত না হচ্ছে আমরা আসলে নির্বাচন যে জিনিসটা করতে যাচ্ছি না। কারণ আমরা বাংলাদেশে আর একটা হাসিনা দেখতে পাই না, প্লেন অ্যান্ড সিম্পল। আর একটু ছোট্ট একটা জিনিস আমি বলে যেতে চাই, আমি একটু এই জিনিসটা সময়টা নিব, আমি সময়টা এইটা নিব। ইশতাক সাহেবকে নিয়ে উনি ভাই যেই কথাটা বললেন, রিফাত, আমি এই প্রসঙ্গে আসবো, একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো ২১-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত, আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। রিফাত, আপনি বলছিলেন সেটা শেষ করা যায়নি, আপনি একটু বলবেন আবার? আমি যে কথাটা বলছিলাম, দেখুন, আমরা যারা, আমি আমাদের জেনারেশনের কথা বলবো, আমরা যারা ক্যাম্পাস থেকে, আমাদের তো তখন পরিসরটা ছোট ছিল, আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তি যখন করেছিলাম আমাদের পরিসরটা ছোট, ক্যাম্পাসে ছিল। বাট ক্যাম্পাসে আমরা কিন্তু যেদিনই আসলে নেমেছি, মোটা দাগে প্রত্যেকদিন মাইর খেয়েছি ছাত্রলীগের হাতে। সো আমরা যেমন, মানে বিএনপি যেমন দাবি করে যে তারা দীর্ঘদিনের নির্যাতিত, জামাত যেমন দাবি করে নির্যাতিত, আমাদের লিগাসিটা কম না। যখন ক্যাম্পাসের ভিতরে বিএনপি জামাতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির যখন হলো গিয়ে প্রকাশ্যে আসতে পারেনি, যখন বিএনপি ক্যাম্পাসে ঢুকতে পারতো না, তারা ঢুকলে মারতো, তখন কিন্তু আমরা ক্যাম্পাসের যেই অ্যাক্টিভিজমটা চালায় গেছি, ওই মার খেয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাক্টিভিজমটা চালায় গেছি। আমি যে একটু আগে উদাহরণটাও দিয়েছিলাম যে ৬ জানুয়ারিতে আমরাই দাঁড়িয়েছিলাম বাংলাদেশে, আমরা আর কাউকে ওই দিন পাইনি, আমাদের চারপাশে ৩০০ পুলিশ দিয়ে ঘিরে রেখেছিল। আমরা যে কোনো সময় জানতাম যে আমাদের হয়তো ফায়ারিং করে নিতে পারে, আমরা সবাই একটা জিনিসের জন্য রেডি ছিলাম, প্রোগ্রাম শেষ হলে আমাদেরকে তুলে নিয়ে যাবে, বাট আমরা কিন্তু প্রিপেয়ার্ড ছিলাম। সো অনেকগুলো বাস্তবতা এখানের ভিতরে আছে, নির্যাতিত আমরাও কম হইনি। এখন কথায় কথায় যে জিনিসটা হয় যে কেউ নির্যাতিত হলেই, কেউ বঞ্চিত হলেই তাকে এখন মেয়র বানিয়ে দিতে হবে। তাদেরকে ওই সময়ের ভিতরে একটা কাজ করা হয়েছে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এখন তাকে মেয়র বানিয়ে দিতে হবে। এই জিনিসটা আসলে খুবই সিলি আমার কাছে মনে হয়, কারণ ফ্যাসিবাদী আমলের একটা মেয়র হওয়ার জন্য ফ্যাসিবাদী আমলের কোনো নির্বাচনকে বৈধতা দেয়া, এই জিনিসটা খুব ভয়ঙ্কর। যেই নির্বাচনকেই আমি মানি না, যেই নির্বাচনকে আমি স্বীকার করি না, সেই নির্বাচনের মধ্য দিয়ে হওয়া কোনো মেয়রকে কেন আমি স্বীকার করবো? আমি ঢাকার একজন নাগরিক হিসেবে আমি তো এই জিনিসটা মানবো না। জি, আমি কেন ইশতাককে মেয়র হিসেবে মানবো? ইশতাক যদি নিজে নিজে মনে করেন, ওই যে বাংলা একটা প্রবাদ আছে, মনে মনে মন কলা খাওয়া, কেউ যদি নিজে নিজে মনে মনে মন কলা খায়, এবং যেহেতু তাদের এখন সাংগঠনিক সক্ষমতা রয়েছে এই মুহূর্তে, আওয়ামী লীগ নেই বাংলাদেশের ভিতরে, জামাতের তো এই জিনিসটা স্ট্রিক্ট নেই, সো বিএনপির যেহেতু হলো গিয়ে এই সাংগঠনিক সক্ষমতাটা আছে, মাসেল পাওয়ার আছে, হুট করে ঢুকে গেলাম, নগর ভবন দখলে নিলাম, একটা প্রোগ্রাম করলাম, এইটা করে যদি মজা পায়,
আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের মানুষের কাছে তিনি একটা বাজে দৃষ্টান্ত সেট করছেন। তিনি এখান থেকে এক্সিট নেক, এই আন্দোলন থেকে জনগণকে রেহাই দেয়, প্রত্যেকদিন রাস্তাটা ব্লক করে রাখে। আমাদের নগর জীবনের আমরা যে বেসিক সুযোগ সুবিধাটা সেইটাও পাচ্ছি না, আমরা খুব কষ্ট করতেছি। অ্যাজ আ নাগরিক হিসেবে, ঢাকার নাগরিক হিসেবে আমরা বলতেছি ইশরাক ভাই এই জিনিসগুলো বাদ দেন, আমার এছাড়া আর কিছু বলার নেই। জি মোস্তফা কামাল ভাই, আমাদের আজকের বিষয় হচ্ছে রাজনীতির হালচাল। আপনি কি দেখছেন আসলে রাজনীতি? এই ধরেন আমরা বিশেষ করে লন্ডন আলাপের বৈঠকের পর যেটা আমরা দেখলাম যে রাজনৈতিক একটি স্থিতি অবস্থা বা স্বস্তির একটি জায়গা আছে। জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, এনসিপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। নির্বাচনের মাঠেও সবার একটা প্রচারণা দেখছি, সবাই যার যার মতন কাজ করছে। আপনার কাছে কি মনে হয় নির্বাচন কি আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করার দিকে কি রাজনৈতিক দলগুলো বেশি আগ্রহী, নাকি যার যার জায়গা থেকে শেষে? সবার মধ্যে একটা প্রাপ্তির আশা আছে, নির্বাচন আসলে প্রাপ্তির আশাটা বাড়ে, এটা স্বাভাবিক। কিছু কথাবার্তাও বাড়ে, কিন্তু কথার সাথে আকথা কুকথা বেশি হয়ে যাচ্ছে, গোলমাল ওখানে একটা। দ্বিতীয় হচ্ছে যখন বৈঠক হলো প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, তো এই দুইজনের বৈঠকটাকে নিয়ে কারো কারো মধ্যে মনে মনে হয়েছে মন কলা খাওয়ার মতো যে আমরা বোধহয় ঠকেছি, বৈঠক তাদের ঠকলাম আমরা। এখানে ঠকের কিছু নাই, তো বিষয়টা একদম পরিষ্কার। প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দলের কিন্তু বৈঠক হয়েছে, যমুনায় হয়েছে অথবা ফরেন মিনিস্ট্রির যেই অফিস ওখানে হয়েছে। তো এগুলো তো হওয়াই উচিত ছিল। তো হওয়ার পরে কিন্তু একটা ঘোষণা হয়েছে, দুই পক্ষের মতো কথা বলেছে। এই ধারাবাহিকতায় তারেক রহমান সাহেবের সাথে বৈঠকটা হয়েছে আরেকটু লার্জ স্কেলে, অর্থাৎ ঢাকার সীমানার বাইরে। তো কোথায় হয়েছে সেটা? লন্ডনে। লন্ডন এমনিতেই ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে বলা হয় রাজনীতি অথবা গণতন্ত্রের একটা তীর্থভূমি। ওখানকার গণতান্ত্রিক চর্চা ভিন্ন, সভ্যতা ভিন্ন। তো প্রধান উপদেষ্টার সাথে আরেকটা শব্দ ব্যবহার হয় যে মেটিকুলাস, অর্থাৎ অত্যন্ত পরিকল্পিত। তিনি নিশ্চয়ই সেটাও পরিকল্পিতভাবেই করেছেন। তো এই নিয়ে কোনো ত্রুটি খোঁজার কিন্তু কোনো সুযোগ নেই, বরং সবার জন্য একটা ভালো বার্তাই ওখানে ছিল। কেউ কিন্তু না করেননি, সবাই সন্তুষ্ট হয়েছেন। এখানে রিফাত যেটা বলল, রিফাত কিন্তু নিজেদেরকে বুঝে হোক আর না বুঝে হোক সীমিত করে ফেলছেন। ছিলেন আপনারা শুধুই ছাত্র, এক সময় বলা হতো, অত্যন্ত আদরের। কিন্তু আপনাদের যে ঐতিহাসিক ভূমিকা শুধু আর ছাত্রের মধ্যে থাকেননি, বিশাল ভূমিকা। এরই মধ্যে আল্লাহ চাইতে রাজনৈতিক দলও করেছেন, নিবন্ধন হয়তো পাননি, পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে যেটা আশীর্বাদ করে বা দোয়া করে প্রধান উপদেষ্টা বলেছেন ক্ষমতার পাটাতন। আপনারা পাটাতনের সোজা বাংলা কথা হচ্ছে ভরসা, বা আপনারা ওনাকে নিয়ে এসেছেন, উনি এসেছেন, এটা আদর করে বলতেই পারেন। এটা নিয়েও কিন্তু কথা হয়েছে, কারো কারো কাছে খারাপ লেগেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আদর পরিষ্কার করাই ভালো। আবার সময়ের ব্যবধানে দেখেন এই আপনাদেরকে নিয়েই ওনাকেও কিন্তু বিব্রত হতে হচ্ছে। আপনারা এক জায়গায় নেই, আপনারা ছাত্রদের মধ্যে এখন কয়েকটা ভাগ, কয়েকটা বিভাজন। আপনারাও মাঝে মধ্যে রাস্তায় এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করেন। আবার দেখেন কোথাও কোথাও আপনারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এগুলো কিন্তু আমরা যারা আপনাদের উন্নতি কামনা করি, আদর করি, তাদেরকে কষ্ট দেয়। আপনাদের একজন সমন্বয়ক, ওই শব্দটা বেশি ব্যবহার হতো এক সময়, তিনি এলাকায় গিয়ে মার খেয়েছেন, তিনি কাঁদছেন, কিন্তু তার কান্না রিসিভ হয় না কারো কারো কাছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে আগে কোন মেসে থাকতো, তার মাসে খরচ হতো কত, বাড়ির থেকে আনতো কত, এখন তার অফিস কোথায়, তার বাসাটা কোথায়। আগে বাসে চড়ার পয়সা ছিল না, এখন সে প্রাডোতে চড়ে। আপনি তো এইসব বিষয় একদম অস্বীকার করতে পারবেন না, জবাবও দিতে হবে। আবার আপনি একটা বাজে অবস্থায় আছেন যে একদিকে ব্যাপক আদর, আপনার প্রতি স্নেহ আছে, ভরসাটা কিন্তু আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু থাকবে, অবশ্যই থাকবে, একটু থাকুক এবং তাদের জবাবও দিতে হবে। এখন দেখেন যেহেতু শিক্ষার্থী শব্দটা বারবার বলা হচ্ছে, আবার চাকরির বিষয় ছিল। চাকরি আসলে সরকারি চাকরি কয়টা বাংলাদেশে? শতকরা 3-3.5 ভাগের বেশি না, বাকি চাকরি হয় প্রাইভেট সেক্টরে। গত কয়েক মাসে 1 লাখের উপরে কিন্তু চাকরিচ্যুত হয়েছে, অর্থাৎ নতুন বেকার পয়দা হয়েছে। এমনি বলা হয় যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। প্রচুর বেকার, সম্ভবত অঙ্কটা 1 লাখের একটু উপরে। এটা আপনি ভাবতে পারেন যে এক একটা কারখানা বন্ধ হয়ে গেছে। আবার অনেক কারখানায় আছে চাকরিটা এখনও আছে, কিন্তু বেতনটা ঠিকভাবে হয় না। তাহলে এই বিষয়ে দেখেন আপনাদের বৈষম্য বিরোধী যেই ভূমিকা, যেই চেতনা, ওই জায়গার থেকে কথাবার্তা নাই। আরেকটা দুঃখজনক বিষয়, বলা হচ্ছে ছাত্র অথবা শিক্ষার্থী। গত 10 মাসে আপনাদের অনেকেই ক্লাসে ফেরত যায়নি, বই খাতার সাথে তার সম্পর্ক নাই, ক্লাসরুমে তো যায়নি, পড়ার টেবিলেও বসে না।
আপনারা তো নেতৃত্ব দিবেন। যারা আপনাদের বয়স নিয়ে প্রশ্ন তুলছেন, আমি দ্বিমত করি সেটার সাথে, সিরিয়াসলি দ্বিমত করি। আপনার এখন যে বয়স বা আপনার সহকর্মী সহযোদ্ধাদের যেই বয়স, 71-এ তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তাদের বয়স এটাই ছিল। অতএব বয়স কোনো ফ্যাক্টর না, বরং তাদের চেয়ে আপনারা ক্ষেত্র বিশেষে কোনো কোনো সূচকে আরও ম্যাচিউরড। তার উপর আরেকটা বিষয়, আশা জাগা নেওয়া বিষয়, যে আপনাদের মধ্যে ম্যাক্সিমামে কিন্তু মধ্যবিত্ত ঘরের, খুব ধনী ঘরের কেউ নেই, এবং সবাই মেধাবী, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনাদের যে আচরণ পরবর্তীতে ডে বাই ডে পরিবর্তন হয়ে গেছে, হতে হতে এখন আপনারা করেছেন এনসিপি, জাতীয় রাজনীতির বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন, অবশ্যই একটা ভূমিকা রাখার সুযোগও আছে, হারিয়ে যায়নি। কিন্তু আপনারা দেখা গেল পুরা ঢাকা না, আধা ঢাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন একজন ইশরাক হোসেনকে ঠেকানোর জন্য। এটা কিন্তু আপনাদের জাতীয় রাজনীতির বৈশিষ্ট্য ধারণ করে না। তার সাথে কথা বলতে পারেন, আমার জানা মতে তিনি আপনাদেরকে অত্যন্ত স্নেহ করেন, এবং আপনাদের ওই আন্দোলনের সময় তার ব্যাপক যোগাযোগ ছিল, আপনাদের সাথে সহযোগিতা ছিল। তো এই অল্প সময়ের মধ্যে খাওয়া পাতে মুখ মুছে ফেলা, এটা কিন্তু সুন্দর না। জি মুস্তফা কামাল ভাই, আপনি বলছিলেন যে এনসিপির মধ্যে বিভাজন বা জাতীয় বৈষম্য বিরোধী আন্দোলন যেটি আছে সেটি বিভাজন আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জেলায়। আমি এই প্রসঙ্গে রিফাত রশিদের কাছে আসতে চাই। আমি ফরিদপুরের একটি ঘটনা, নিশ্চয়ই আপনি জানেন, একটি ফেসবুক স্ট্যাটাসে আমি পড়ছি, ফরিদপুরের জাতীয় নাগরিক পার্টির কমিটিতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তি ও ফ্যাসিবাদের দোসররা স্থান পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের সদস্য সচিব সোহেল রানা। উল্টে যাচ্ছে গণেশ উল্লেখ করে এর ফলাফল সম্পর্কে তিনি বলেছেন, সাপের ডিম সাপেই খাবে। গত শনিবার তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন। আসলে কি সাপের ডিম কি সাপেই খাবে? দেখুন, এইখানের ভিতরে যে অনেকগুলো অভিযোগ এসেছে, আমরা বলবো যে এটা কিন্তু শুধু আমাদের অভিযোগ না, আমাদের দিকে যে এনসিপির দিকে যে এই ধরনের অভিযোগ আসছে এমন না, বিএনপির দিকে মানে আওয়ামী পুনর্বাসনের যে অভিযোগ সেটা অহরহ চলে আসছে। আমরা যেই সদস্য সচিব, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে কোনো কমিটি নেই, কেন্দ্রীয় কমিটি নেই, খুব শিগগিরই কাউন্সিল হচ্ছে, আমরা কাউন্সিলের ডেটও দিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখতে পেয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরাও আপনাদের মধ্যে দেখতে পেয়েছি আর কি, ফেসবুক পেজের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যদি কোনো কমিটি থাকতো, সেই কমিটির মাধ্যমে আমরা যে ফরিদপুরের যে সদস্য সচিব সোহেল রানাকে জিজ্ঞেস করতে পারতাম বা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারতাম। আমি আসলে এই ব্যাপারটা সম্পর্কে, যেহেতু সোহেল রানার সাথে ডিরেক্ট কথা বলিনি, সে আসলে কি বোঝাতে চাচ্ছে, অভিযোগটা স্পেসিফিক কার বিরুদ্ধে, যে বেশিরভাগ সদস্য যারা হচ্ছে আওয়ামী লীগের সদস্য, আমি বললাম কি যে কাদেরকে আসলে তিনি আসলে আইডেন্টিফাই করেছেন, কোন কোন ব্যক্তি, তাদের সংশ্লিষ্টতা কীরকম, এই জিনিসের স্ট্রাকচারটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমি এই মুহূর্তে ব্যাপারটা যেহেতু হলো গিয়ে ডিরেক্টলি 1-to-1 তার সাথে জানি না, এবং পার্টি আকারে যেহেতু আমরা হলো গিয়ে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কেন্দ্রীয় কমিটি সেভাবে পাইনি, আমরা এই করি না। আপনাকে ধন্যবাদ, আপনি এই জিনিসটাকে করেছেন, সামনে এনেছেন। আমি যাব, আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে, এবং দেখবো যে হলো গিয়ে এই ব্যাপারটা নিয়ে তদন্ত করা যায় কি যায় না। আমরা কিছু কথা আসলে শুরুতে স্পষ্টভাবে বলে দিয়েছি, আওয়ামী লীগ পুনর্বাসন আমরা করবো না। এই জায়গা থেকে আমরা স্পষ্ট, আমরা স্বৈরাচারী যারা কিনা গণহত্যার সাথে জড়িত ছিল এই মানুষদের সাথে আসলে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। বাংলাদেশে তাদের রাজনীতির অধিকার থাকা উচিত না, এই জিনিসটা আমরা মনে করি। কারণ যারা একবার গণহত্যা করেছে তারা সুযোগ পেলে তারা আবারও গণহত্যা করবে, এইটাই আসলে আওয়ামী লীগের নেচার। আওয়ামী লীগকে তো বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিন সুযোগ দেওয়া হয়েছে, প্রতিবারই আমরা ৭১-এর পরবর্তীতে দেখেছি তারা বাকশাল কায়েম করেছে। তার পরবর্তীতে এই শহীদ মেজর জিয়াউর রহমান সাহেব আমাদের সবারই আসলে প্রিয় একজন নেতা ছিলেন। ফরিদপুরে আরেক আওয়ামী লীগ নেত্রী এসেছেন, আওয়ামী লীগ কিন্তু আবার শেখ হাসিনার মাধ্যমে বা তারও আগে থেকে গণহত্যাকারী একটি ফ্যাসিস্ট দলে রূপান্তর হয়েছে। আওয়ামী লীগ বাই নেচার একটা দল হিসেবে হলো গিয়ে সে ফ্যাসিস্ট হয়ে উঠবে, এইটাই তার নেচার, এটা তার রক্তে রয়েছে। সো আমরা আরেকবার তাদেরকে এই সুযোগটা দিচ্ছি না। ফরিদপুরের যে ঘটনা, সেই ঘটনাটা আমরা তদন্ত করব। আমি ঘটনা সম্পর্কে আমি একটি পরিবার আপনার সঙ্গে কথা হচ্ছিল যে তার বাবা বা মা হয়তো আওয়ামী লীগের নেত্রী ছিলেন বা নেতা ছিলেন, কিন্তু তার সন্তান আপনাদের দলের একটি পদে আছেন, এরকম একটি আমরা নিউজ দেখেছি। দেখুন, এরকম অনেকগুলো ঘটনা রয়েছে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, জুলাই বিপ্লবের কথা আমরা বলছি, এইখানে কিন্তু আসলে অনেক কিছু উলটপালট হয়ে গিয়েছে, স্ট্রাকচার উলটপালট হয়েছে। বাবা হলো গিয়ে আওয়ামী লীগের নেতা, কিন্তু সন্তান বাবার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা অহরহ আমরা এই ধরনের উদাহরণ দেখেছি। আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় যান, আপনি অনেকগুলো গল্প পাবেন। আমি যদি আমার ব্যক্তিগত উদাহরণ দিই, আমি আমার ব্যক্তি লাইফের উদাহরণ দিই, আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। 2013 পরবর্তীতে তারা আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরোপুরিভাবে সরে গিয়েছেন, কারণ তারা যখন দেখতে পাচ্ছিল যে এই ধরনের শাপলা শাহবাগের পরবর্তী ওই বাইনারিটা দেখার পর আমার পরিবার আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না। সো এইরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি নিজে তো আওয়ামী ফ্যামিলি থেকে উঠে এসেছিলাম, যারা কিনা 71-এর আগে থেকে পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগ করছে, তারা আওয়ামী লীগ থেকে সরে গিয়েছে। আসলে যারা এই যে
একটা জুলুমশাহীর মধ্য দিয়ে যাচ্ছিল। এর মাঝে আসলে সকলেই আওয়ামী লীগ যদি ফ্যামিলির সাথে জড়িত থাকে বা ইসে থাকে, সবাই তো আসলে ফ্যামিলির লিগেসিটাকে ওন করে না। প্রত্যেকটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়ালের তার একটা সত্তা আছে। আমরা আমি আরেকটা উদাহরণ দিতে চাই। মাহিন সরকার, আমরা বলবো যে জুলাই গণ অভ্যুত্থানে তার যে অবদান আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। মাহিন সরকারের বাবা কিন্তু হলো গিয়ে উপজেলা আওয়ামী লীগের পোস্টেড নেতা ছিল, অথচ এই মাহিন সরকার প্রথমবার বলেছিল মার্চ টু গণভবন করতে হবে। আমরা যখন কিনা আসলে অন্যান্য হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট বা শাহবাগ কেন্দ্রিক মুভমেন্টের চিন্তা ভাবনা করছিলাম, সে 10 তারিখ 11 তারিখ 10 জুলাই 11 জুলাই থেকে বলতে হবে যে আমাদের ডেস্টিনেশন আসলে গণভবন, লং মার্চ টু গণভবন করতে হবে, লং মার্চ ঢাকায় সবাইকে ডাকতে হবে, ঢাকায় সকলকে নিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনা তাদের মাঝে ছিল। সুতরাং ফ্যামিলি দিয়ে পরিবারের কেউ সংশ্লিষ্ট ছিল বা 3 লেয়ারের পরবর্তীতে কেউ একজন তার মামা চাচা খালু কেউ একজন আওয়ামী লীগেরই ছিল, এইভাবে আসলে বিচার করা যাবে না। আমরা মনে করি যে আসলে ব্যক্তিকেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে। এইটা আসলে জাস্টিস, ইনসাফ শব্দটা আমরা বারবার করে এই গণঅভ্যুত্থানে ইউজ করেছি। ইনসাফ যদি না থাকে তাহলে আসলে এই গণঅভ্যুত্থানটা বৃথা। প্রত্যেকটা ব্যক্তির সাথে ওই জাস্টিসটা এবং ইনসাফটা করতে হবে। যে যতটুকু অপরাধী তাকে ততটুকুর জন্য শাস্তি দিতে হবে। যে জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালিয়েছে তাকে হত্যাকারী হিসেবেই আইডেন্টিফাই করতে হবে, ট্রিট করতে হবে। যে রাজনৈতিক বিরোধিতা করেছে তাকে ওই জায়গা থেকে ট্রিট করতে হবে, এবং যে এইখান থেকে রেভেল করেছিল আওয়ামী লীগের মধ্য থেকে তাদেরকে ওই বিপ্লবীদের জায়গাটা, বিপ্লবীদের যে রেসপেক্টটা সেটা দিতে হবে। কারণ তাদের জন্য কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন করা, মুভমেন্ট করা সোজা হয়ে গেছিল। জি, মোস্তফা কামাল ভাই, এই প্রসঙ্গে আপনার কি মনে হয় আসলে সারা দেশে যে বিভিন্ন জায়গায় সর্বশেষ যে উপলব্ধিটা প্রকাশ করেছে এটাই বাস্তব। শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ লাগবে, 24 তো আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। 24 যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু রাজনীতির জন্য, অর্থনীতির জন্য, সামাজিকতার জন্য, শিক্ষার জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা এই সুযোগটাকে মনে হয় প্রতিনিয়তই হাতছাড়া করছি। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। 24-এর যে আন্দোলন তাদের, বিশেষ করে 5 আগস্টের কিছুদিন আগ থেকেই ছাত্রলীগের অনেকেও কিন্তু তাদের সাথে ছিল। এরা শুধু রং পাল্টানোর জন্য ছিল তা না, তারাও নির্যাতিত কোনো না কোনোভাবে, হলে, ডাইনিংয়ে, রাস্তাঘাটে কোনো না কোনোভাবে নির্যাতিত। এতে করে লীগ শব্দটা, আওয়ামী লীগ হোক আর ছাত্রলীগ হোক আর বৈঠা লীগ হোক, রিক্সা লীগ হোক, লীগ শব্দটা প্রকারান্তরে ওরা একটা গালির পর্যায়ে নিয়ে গেছে। এর মধ্য দিয়ে আরেকটা ভিন্ন তথ্য দাঁড়ায় বিশ্লেষণ করলে, যে শেখ হাসিনা তার পতনের জন্য বা পতনটা নিশ্চিত তিনি নিজে আরেকটু বেশি করেছেন। কারণ এগুলোর একটারও প্রতিকার তিনি করেননি, বরং সেলিব্রেট করেছেন, বাহবা দিয়েছেন। হয়তো এখন আমরা হাতুড়ি দেখতে পাচ্ছি না, হেলমেট দেখতে পাচ্ছি না, কিন্তু আচরণগুলো কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে কিন্তু খুব কষ্ট দেয়। আর রিফাত, ব্যক্তিগতভাবে নেবেন না, সেটা রাজনীতির একদম ব্যাকরণ। কোনো বিপ্লব বা কোনো গণ অভ্যুত্থানে যারা থাকে তারা যদি ভুল করে 2 দিন পরে যদি বলেন যে সরি, বুঝে উঠতে পারি নাই, ওখানে সরির সুযোগ থাকে না। ওখানে কিন্তু অনিবার্যভাবে যদি বিপ্লব দাবি করেন, যদি গণ অভ্যুত্থান দাবি করেন 5 আগস্টকে, আবার যদি বোঝেন নাই কিছু ভুল হয়ে গেছে, এই কারণে আমাদের প্রক্লামেশন হয় নাই, এই কারণে আমাদের ঘোষণাপত্র হয় নাই, তো হয় নাই বাস্তবতা। তো ওই বাস্তবতা মানতে গেলে বড় দল হিসাবে বিএনপি, তাদের যেই স্নেহ আপনারা পেয়েছেন ওটা ধরে রাখতে হবে। কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে, আপনারা পরস্পর ঘনিষ্ঠ, চেনা অচেনা নয়, আপনাদের ওই সম্পর্কটা ইদানিং নেই। এমনকি প্রধান উপদেষ্টাকেও আপনারা কিন্তু বিপদে ফেলে দিচ্ছেন মাঝে মধ্যেই। আবার তার দিক থেকেও আপনাদের প্রতি কিন্তু পরিপূর্ণ অভিভাবকত্ব আছে, ওইটা আমরা মাঝে মধ্যে দেখি না। যদি অভিভাবকত্ব থাকতো, আপনাদের মধ্যে যখন বিভেদ আসে, আপনারা কয়েক ভাগ হয়ে যান, একটু ডাক দোহাই দিয়ে আপনাদেরকে একসাথে করে দেয়া, এটা কিন্তু ওনার দিক থেকে একটা দায়িত্ব ছিল, সেটা তিনি করছেন না। আবার আপনারা মাঝে মধ্যে এমন এমন কাণ্ডকীর্তি করছেন, একটা তো করলেন না ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে, আরেকটা হচ্ছে প্রধান উপদেষ্টা মাঝে দিয়ে একদিন বললেন যে তিনি অভিমান করেছেন, পদত্যাগ করতে চান। প্রথমত সাংবিধানিকভাবে রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হওয়ার সুযোগ ওনার নাই। আবার উনি এটা তিনি বলেন নাই, বলছে কি আপনাদের এক নেতা এসে, তো আপনাদের নেতা কি স্পোকসম্যান অথবা সরকারের কোনো অংশ? নিজেরাও নিজেদের বরবাদ করছেন, প্রধান উপদেষ্টাকেও আপনারা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলছেন, আর নিজেরা তো বিপজ্জনক একটা অবস্থার দিকে যাচ্ছে না। সেটা যদি উপলব্ধি করেন, তর্ক বিতর্ক কম করে, সেটা বোধহয় আপনাদের জন্য ভালো হবে, আমাদেরও দেখতে ভালো লাগবে। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আগে রিফাতকে দিয়ে শেষ করতে চাই। আপনাদের তো 22শে জুন নিবন্ধনের শেষ সময় দল হিসেবে,
সেই প্রস্তুতিটা কত দূর আসলে এই সময়ের মধ্যে কি আসলে আপনারা নিবন্ধন করতে পারবেন নাকি আরো সময় চাইবেন আপনারা প্রধান নির্বাচনে? আরেকটি বিষয় আমি জানতে চাই, আপনাদের প্রতীক, দলের প্রতীক কি নির্ধারণ হয়েছে এখনো? কি প্রতীক হবে আপনাদের আসলে? দেখুন, শুরুতে বলতে চাই যে নিবন্ধনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটামুটিভাবে কাজ প্রায় শেষ। আমরা আশা করি যে আমরা এই যে সময়টা দেওয়া হয়েছে, বেঁধে দেওয়ার সময়, এই সময়ের মাঝে আমরা পারবো বলে আমরা আশাবাদী। আর প্রতীক নিয়ে তো আসলে অনেকগুলো আলাপচারিতা রয়েছেই। আমরা আসলে সবার কাছে যাচ্ছি, জিজ্ঞেস করছি, অনেকেই অনেক ধরনের প্রতীকের কথা বলছে। আমরা ভাবছি ইন্টারনালি আসলে 4-5টা প্রতীক এই মুহূর্তে আসলে সিলেক্টেড হয়েছে। যেহেতু এই ব্যাপারটা একটু ক্লোজ ডোরের আলোচনা, আমি সেটা রিভিল করতে চাচ্ছি না, এইটাই। তবে খুব কাজগুলো ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে যে কি কি প্রতীক থাকতে পারে আর কি। গণমাধ্যমেরটা হলো যে গণমাধ্যম রেফারেন্স দিবে, বাট আমরা অফিসিয়াল জায়গা থেকে যখন আসবে আমরা সেই জায়গাটা বলবো। আমাদের মাথায় আমরা যেটা বলতেছি যে এখনো 4 থেকে 5টা আমরা হলো গিয়ে শর্টলিস্ট করেছি, এর মধ্য থেকে কোনো একটা হবে। এতটুকু কাজ এগিয়ে গিয়েছে, কাজগুলো অনেক দূর পর্যন্তই শেষ। সেটি কবে নাগাদ হতে পারে? আপনারা নিশ্চয়ই একটি প্রস্তুতির ব্যাপারে প্রেস কনফারেন্স হয়তো সংবাদ মাধ্যমকে জানাবেন, সেটি কবে নাগাদ? আমরা খুব শিগগিরই এটা জানিয়ে দেবো। আমরা তো এখনো এইটা নিয়ে আমাদের অফিসিয়াল যে মিটিংটা, সর্বশেষ মিটিং, যেটা আসলে ডিসাইসিভ হবে কবে নাগাদ এটা করবো, সেই মিটিংটা যেটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, তাই আমি এই বিষয়ে আপনাদেরকে মন্তব্য করতে পারছি। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু আমরা হয়তো জানবো খুব শীঘ্রই আসলে কি তাদের প্রস্তুতি সম্পর্কে বা কি তাদের প্রতীক হবে। মুস্তফা কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রিফাত রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।